বিস্ময়কর এক তুর্কি ড্রোন গহীন ও দুর্যোগপূর্ণ অঞ্চলেও বিধ্বস্ত ইরানি হেলিকপ্টারটিকে যেভাবে খুঁজে পেয়েছিল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভালো আছেন তো? এস জে রতন আছি আজকের পুরো আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানের আজকের আয়োজনের পুরোটা দেখার আমন্ত্রণ। বিপদেই বন্ধুর আসল পরিচয় স্পষ্ট হয়। রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির বিধ্বস্তের খবর জানার সাথে সাথে তুরস্ক বিপদের সময় বন্ধুত্বের পরিচয় দিয়েছে। সবচেয়ে আধুনিক ও উচ্চ প্রযুক্তি সম্পন্ন ড্রোন পাঠিয়ে সেই গহীন জঙ্গলে, দুর্যোগপূর্ণ অঞ্চলে পাহাড়ের গায়ে ধসে পড়া হেলিকপ্টারটিকে নিখুঁতভাবে খুঁজে স্থান নির্দিষ্ট করে তথ্য পাঠিয়ে ইরানি উদ্ধারকারী সেনা কমান্ডকে জানিয়েছে। সফলভাবে তা তুরস্কে ফিরেও এসেছে। আকাশে এঁকে দিয়ে এসেছে সাফল্যের স্মারক চাঁদ তারা। মারহাবা। ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় রোববার নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং আরও কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন। পার্বত্য এলাকায় খারাপ আবহাওয়ার মধ্যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছিল, ফলে ইরানি কর্মকর্তারা সেটি খুঁজে পাচ্ছিলেন না। এমন প্রেক্ষাপটে ইরানের আহ্বানে সাড়া দিয়ে একটি তুর্কি ড্রোন এগিয়ে আসে। ওই ড্রোনের সহযোগিতাতেই দুর্ঘটনাস্থলে পৌঁছে ইরানি কর্মকর্তারা। তুরস্ক আকিনসি ড্রোনের সাহায্যে ওই অসাধ্য সাধন করে। এই ড্রোন খুবই উঁচু দিয়ে উড়তে পারে, দীর্ঘ সময় আকাশে থাকতে পারে, ফলে ইরানি অনুরোধ আসার সাথে সাথে কাজে নেমে পড়ে তুর্কি ড্রোন। তুরস্কের পরিবহন মন্ত্রী আব্দুল কাদির উরগলু দুর্ঘটনার খবর পেয়ে ধারণা করেছিলেন যে ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটিতে খুব সম্ভবত ট্রান্সপন্ডার ছিল না, ফলে হেলিকপ্টারটি থেকে কোনো সিগন্যাল আসছিল না। উদ্ধার কাজ জটিল এবং কঠিন হতে থাকায় তুরস্কের সহায়তা কামনা করে ইরান। তুরস্কের এক কূটনীতিক মিডল ইস্ট আইকে বলেন, তেহরান নাইট ভিশন সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার এবং কারিগরি সহায়তা কামনা করে। সাথে সাথেই তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করে যে তারা এই কাজের জন্য আকিনসি ড্রোন বরাদ্দ করেছেন। এই ড্রোন দীর্ঘ সময় আকাশে থাকতে পারে, উঁচু দিয়ে উড়তে পারে। তুর্কি নিরাপত্তা সূত্রগুলো জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানি কর্তৃপক্ষের অনুরোধ আসার আগেই প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই এলাকায় আকিনসি ড্রোন মোতায়েনের প্রস্তাব দিয়েছিল। তুর্কি ড্রোন প্রস্তুতকারক বায়কার 2019 সাল থেকে আকিনসি ড্রোন নির্মাণ করছে। এই ড্রোন 40,000 ফুট উপর দিয়ে উঠতে পারে এবং আকাশে 24 ঘন্টার বেশি সময় থাকতে পারে। সেই সাথে বিশাল এলাকায় নজরদারি চালাতে পারে। তুর্কি প্রতিরক্ষা শিল্পের এক কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেন, আকিনসি দুর্গম এলাকাতেও কাজ করতে পারে, ঘন কুয়াশাতেও এটি মিশন সম্পন্ন করতে পারে। এর তাপ পরিমাপ প্রযুক্তি বিশেষভাবে সক্ষম। খারাপ আবহাওয়ায় যখন অন্য সকল আকাশযান অকার্যকর হয়, তখনও এই ড্রোন উড়তে পারে। ইরানি অনুরোধ পাওয়ার পর ড্রোনটি তুরস্কের ভ্যান নগরী থেকে রোববার দিবাগত মধ্যরাতের পর অর্থাৎ সোমবার 12:45 AM সময়ে ইরানে পৌঁছে। আকিনসি যখন কাজ শুরু করে তখন তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এক্সে লাইভ স্ট্রিম চালু করে দেয়। তারা ড্রোন থেকে পাওয়া ফুটেজ প্রচার করে। এক পর্যায়ে 31 লাখ লোক তা দেখে। রাত 2:22 আকিনসি প্রথম উত্তাপ শনাক্ত করতে পারে। খবরটি সাথে সাথে ইরানি কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হয়। উদ্ধারকারীরা সেখানে পৌঁছে ভোর 5:46। আকিনসি অপারেশনের সাথে জড়িত একটি সূত্র মিডল ইস্ট আইকে বলেন, সারা রাত ড্রোনটি দুর্ঘটনাস্থলের কাছাকাছি অবস্থান করে। ড্রোনটির দেয়া তথ্যানুযায়ী উদ্ধার কাজ শুরু হলে সেটি ফেরার প্রস্তুতি নেয়। ভোর 6টার দিকে সেটি তুরস্কে পৌঁছে যায়। তার আগে ড্রোনটি তুর্কি সক্ষমতা প্রতীকীভাবে প্রকাশ করতে ভ্যান লেকের ওপর চাঁদ তারা এঁকে দেয়। সোমবার কয়েকজন এক্সে জানিয়েছেন যে আকিনসি ইরানে প্রবেশ করার প্রাথমিক রুটটি ছিল তাবরিজ হয়ে। দৃশ্যত আমান্ড রকেট সাইট, খই বিমানবন্দর, তাবরিজ বিমানবন্দর, ইরানি র্যাপিড রেসপন্স বেইজ সহ বিভিন্ন স্পর্শকাতর সামরিক স্থাপনার ওপর দিয়ে ড্রোনটি উড়ে যায়। ইসলামী প্রজাতন্ত্রের সক্ষমতার চূড়ার খুব কাছাকাছি দাঁড়িয়েছিলেন ইব্রাহিম রাইসি। এর একবারে শীর্ষে চলে যাবেন তিনি, এমনটাও প্রবলভাবে মনে করা হচ্ছিল। তবে একটি নাটকীয় মোড় তার সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্থান কে নেবেন তা নিয়ে বাড়তে থাকা জল্পনার অবসান ঘটিয়েছে রোববার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তার মৃত্যুর মধ্য দিয়ে। 85 বছরের খামেনির শারীরিক অবস্থা অনেকদিন ধরেই আগ্রহের কেন্দ্রে।
ইরানের জনপ্রিয় প্রেসিডেন্টের এই অপ্রত্যাশিত মৃত্যুতে ওই দেশের নীতি অথবা ইসলামী প্রজাতন্ত্রে কোনো গুরুতর ঝাঁকুনি দিবে তেমনটা মনে করা হচ্ছে না। তবে এই ঘটনা এমন একটা ব্যবস্থাকে পরীক্ষা করে দেখবে যেখানে দৃঢ় মূল্যবোধপন্থীরা, তা সে নির্বাচিত হোক বা অনির্বাচিত হোক, সক্ষমতার সমস্ত ক্ষেত্রে আধিপত্য যেন বিস্তার করে থাকে। চ্যাথাম হাউস থিঙ্ক ট্যাঙ্কের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির পরিচালক ডক্টর সানাম ভাকিল বলেন, এই ব্যবস্থা অর্থাৎ ইব্রাহিম রাইসির মৃত্যুকে ব্যাপকভাবে আলোচনায় সরব রাখবে এবং তার ওই ব্যবস্থার কার্যকারিতা বহাল রাখার জন্য সাংবিধানিক পদ্ধতি মেনে চলবে। এর পাশাপাশি এমন একজনেরও খোঁজ চালানো হবে যিনি খামেনির প্রতি আনুগত্য দেখাবেন এবং একই সাথে দৃঢ় মূল্যবোধ সম্পন্ন ঐক্য বজায় রাখতে পারবেন। তার বিরোধীরা অবশ্য 1980-এর দশকে রাজনৈতিক বন্দীদের গণমৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে নির্ধারকের ভূমিকা পালন করার অভিযোগে অভিযুক্ত এই সাবেক প্রসিকিউটরের প্রস্থানকে স্বাগত জানাবে, যদিও রাইসি তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ বরাবর অস্বীকার করে এসেছেন। অন্যদিকে তার বিরোধীরা এটাও আশা করবে যে ইব্রাহিম রাইসির প্রস্থান তার ভাষায় রক্ষণশীল শাসন ব্যবস্থার অবসান ত্বরান্বিত করবে। ডক্টর ভাকিল মনে করেন, ইরানের ক্ষমতাসীন, তার ভাষায় রক্ষণশীলদের জন্য ইব্রাহিম রাইসির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া একটা আবেগে ভরা উপলক্ষ হয়েছে। রাইসির মৃত্যুর পর তার ভাষায় রক্ষণশীলরা যে শাসন চালিয়ে যেতে প্রস্তুত সে বিষয়ে ধারাবাহিকভাবে সংকেত পাঠানোর শুরু করারও সুযোগ পাবে। তারা জানে গোটা বিশ্ব তাদের উপর নজর রাখছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মারান্দি বলেন, কয়েক বছর ধরে পশ্চিমাদের ভাষ্য মতে ইরানের পতন হওয়ার এবং ভেঙে পড়ার কথা ছিল, কিন্তু অলৌকিকভাবে এটি এখনও আছে এবং আমি ভবিষ্যৎবাণী করছি যে এটি আগামী বছরগুলোতেও থাকবে। আরও একটা গুরুত্বপূর্ণ পদ যা অবশ্যই পূরণ করতে হবে এবং সেটি হলো বিশেষজ্ঞদের সমাবেশে এই মাঝারি পদমর্যাদার ধর্মগুরুর আসন। সময় এলে একজন নতুন শীর্ষ নেতা বেছে নেয়ার ক্ষমতা থাকে এই মণ্ডলীর। ডক্টর ভাকিল আরও বলেন, রাইসি একজন সম্ভাব্য উত্তরসূরি ছিলেন, কারণ খামেনি নিজে যখন শীর্ষ নেতা হয়েছিলেন ওই সময় তিনিও তুলনামূলকভাবে তরুণ ছিলেন, ভীষণ অনুগত, ব্যবস্থাপনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, যার ব্যাপক পরিচিতিও ছিল। রাইসিও তাই। এই তালিকায় বেশ কিছু নাম রয়েছে যেখানে আছেন শীর্ষ নেতার ছেলে মোজতাবা খামেনিও। রাইসির মৃত্যু আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার আগেই আয়াতুল্লাহ এক্সে একটি পোস্টে জানিয়েছিলেন যে ইরানি জনগণের উদ্বিগ্ন হওয়া উচিত নয়, দেশের কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটবে না। এই মুহূর্তের রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ হল রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করা। ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবেরের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। 50 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। মার্চের পার্লামেন্ট নির্বাচনের কয়েক মাস পরেই ভোটারদের কাছে এই নির্বাচনে ভোট দেওয়ার আবেদন আসতে চলেছে। মার্চ মাসে ওই দেশে সবচেয়ে কম ভোট পড়ার খবর পাওয়া গিয়েছিল, অথচ ইরানের নাগরিকরা একসময় নির্বাচনী প্রক্রিয়ায় উৎসাহের সাথে অংশগ্রহণ করতেন। বিষয়টি তাদের কাছে গর্বেরও ছিল। 2021 সালের নির্বাচন যেবার ইব্রাহিম রাইসি রাষ্ট্রপতি হন সেটি সহ সাম্প্রতিক নির্বাচনগুলোতে তদারকি সংস্থা দ্বারা তাদের ভাষায় মধ্যপন্থী এবং সংস্কারপন্থী প্রতিদ্বন্দ্বীদের পদ্ধতিগতভাবে বাদ দেওয়ার অভিযোগ উঠেছিল। লন্ডন ভিত্তিক সংবাদ সংস্থা ওয়েবসাইট আমওয়াজ.মিডিয়ার সম্পাদক মোহাম্মদ আলী শাবানী বলেন, সময়ের আগেই রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া খামেনি ও রাষ্ট্রের উচ্চ পর্যায়কে ভোটারদের রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনার একটা সুযোগ দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনও পর্যন্ত আমরা এমন কোনো ইঙ্গিত দেখিনি যা থেকে বলা যেতে পারে যে রাষ্ট্র এ ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত বা ইচ্ছুক। কিন্তু ইব্রাহিম রাইসির পদমর্যাদারও সুস্পষ্ট কোনো উত্তরসূরি দেখা যাচ্ছে না, বলছেন তিনি। বার্লিন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক SWP এর ভিজিটিং ফেলো হামিদ রেজা আজিজি বলেন, এই রক্ষণশীল গোষ্ঠীর মধ্যে বিভিন্ন শিবির রয়েছে। এদের মধ্যে কেউ কেউ তার ভাষায় আরও কট্টরপন্থী আর বাকিদের তুলনামূলকভাবে বাস্তববাদী বলে মনে করা হয়। আজিজি মনে করেন, নতুন সংসদে এবং স্থানীয় পর্যায়ে ক্ষমতার লড়াই শিগগিরই আরও বেশি জোরদার হয়ে উঠবে। ইব্রাহিম রাইসির দায়িত্ব যে ব্যক্তি গ্রহণ করুন, তিনি উত্তরাধিকার সূত্রে একটি এজেন্ডা নেবেনই, তা হল ইসলামিক প্রজাতন্ত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা শীর্ষ নেতার হাতে। এই অঞ্চলের পররাষ্ট্রনীতি ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC এর সংরক্ষণ তাদের হাতে, যারা ক্রমবর্ধমানভাবে শক্তির প্রয়োগ করে। আঘাতের বদলে আঘাত, এই নীতি অনুসরণ একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। এর প্রভাব দেখা যায় ব্যবসা বাণিজ্যে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। 2022 সালের সেপ্টেম্বর মাসে ইরানের কঠোর পোশাক বিধি লঙ্ঘনের অভিযোগে নীতি পুলিশের হাতে 22 বছরের মাহসা আমিনের মৃত্যুর পর ব্যাপক বিক্ষোভের ঢেউ উঠেছিল।
এই ঘটনার কয়েক সপ্তাহ আগে রাইসি ইরানের হিজাব আইন কঠোর করার নির্দেশ দিয়েছিলেন। এই আইনে নারীদের হিজাব পরা, শালীন আচরণ ও পোশাক পরার বাধ্যবাধকতার বিষয়ে উল্লেখ ছিল। প্রাক্তন প্রেসিডেন্ট হাসান রুহানি মূলত জনপ্রিয়তা পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাথে 2015 সালে পরমাণু চুক্তিকে কেন্দ্র করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তি থেকে পিছু হটে যাওয়ায় চুক্তিটি শেষ পর্যন্ত সফলতার মুখ দেখেনি। রোববার হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানও প্রাণ হারিয়েছেন। তিনি তেহরানের বিষয়টা বিশ্বের কাছে তুলে ধরার বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করছিলেন। একই সাথে ইরানের ওপর জারি হওয়া নিষেধাজ্ঞার শাস্তিমূলক প্রভাব কমানোর উপায় খুঁজে বের করেছিলেন। ইসরায়েল গাজা যুদ্ধকে ঘিরে জরুরি কূটনীতির সময় ইরানের মিত্রদের পাশাপাশি আরব ও পশ্চিমা পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন তিনি। পশ্চিমা এক জ্যেষ্ঠ কূটনৈতিক সূত্রের দাবি, বার্তা পাঠানোর জন্য জরুরি চ্যানেল ছিলেন আবদুল্লাহিয়ান। ইরানের সামরিক লক্ষ্য আসলে একটি মূল্যবোধ সম্পন্ন কনসেপ্ট। এটাকে দমিয়ে রাখা যাবে না কোনো কালেও। মৃত্যু বা নাশকতা, সেটা অভ্যন্তরীণ বা ইসরায়েলি বা আমেরিকান, যাই হোক, দেশটির বিজয় কেউ ঠেকাতে পারবে না। দর্শক, আজ থামছি, আসছি আগামীকাল এই সময়ে। ভালো থাকুন সেই পর্যন্ত।